আজকে আমরা আলোচনা করব অধ্যায় ৫ পদার্থের গঠন। আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্তেছি সবগুলোই কিন্তু পদার্থ। ব্যাগ বলেন, বই বলেন, কলম বলেন সবগুলোই পদার্থ। কারণ এরা কিন্তু জীব না। আর জীব বলতে কি জীবের মধ্যে প্রাণী থাকবে এবং উদ্ভিদ থাকবে। এই দুটো মিলেই হচ্ছে জীব। আর এই দুটা বাদে যা পৃথিবীতে থাকবে সবই হচ্ছে পদার্থ বা জড়বস্তু। আমাদের চারপাশে অনেক বস্তু দেখছি, সকল বস্তুই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই অণু। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানব। আমরা বিভিন্ন রকম পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কী ভূমিকা রাখতে পারি সেই সম্পর্কে জানব। এখানে মূলত মূল কথাটা হচ্ছে এখানে অণু মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা আছে এই কণাকে বলা হয় অণু। আর অণুকে যদি আমরা ভাঙি তাহলে হবে হচ্ছে পরমাণু। যেমন একটা সাধারণ উদাহরণ দেই, একটা চাল একটা চালকে যদি একটা চাল কিন্তু সব চাল না, একটা চালকে যদি আমরা কোনো কিছু দিয়ে আঘাত করি সে দুটা চালে বিভক্ত হয়ে গেল, একটা চাল দুটা অংশে বিভক্ত হয়ে গেল। এই যে দুটা অংশে বিভক্ত হয়ে গেল, একটা চালই ছিল অণু। চালকে যখন আমি ভাঙালাম দুই তিনটা চাল হয়ে গেল, ওই দুই তিনটা চাল ছোট 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 চালে ক্ষুদ্র বের হলো, ওগুলোই হচ্ছে পরমাণু। অর্থাৎ ওই ছোট ছোট টুকরাগুলো যদি আমরা এক জায়গায় করি তাহলে একটা চালে পরিণত হবে। অর্থাৎ ওই একটা চালকে বলা হয় অণু, আর একটা চালকে যদি ভেঙে বহুগুলো চালে পরিণত করি, ছোট ছোট টুকরা করি, ওগুলো হচ্ছে পরমাণু। এই ব্যাপারে আমরা আরও বিস্তারিত বুঝবো, কিন্তু পরমাণু খালি চোখে দেখা যায় না, অণুও খালি চোখে দেখা যায় না। পরমাণু ও অণুর ধারণা। পদার্থকে বিভাজন করলে কি পাওয়া যায়? কাজ হচ্ছে এক খণ্ড চক গুঁড়া করে সম্পর্কে ধারণা গঠন করে। আচ্ছা, এখানে যা যা কাজ করতে হবে, একটি চক নেই, সেটিকে দুই ভাগ করি, সেই ভগ্নাংশটিকে পাশে সহপাঠীদের হাতে দেই, আবার সেইটিকে দুই ভাগ করি, এভাবে যতবার সম্ভব ভাগ করি। এবার ক্ষুদ্র অংশটিকে হাতুড়ি দিয়ে গুঁড়া করি, মিহি গুঁড়ো হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি। নিচের প্রশ্নগুলো নিয়ে একটু ভাবি। চকের মিহি গুঁড়াকে আরও ছোট করা সম্ভব? যদি সম্ভব করা হয় সম্ভব। এখানে যা বলা হয়েছে যে একটা চক, এখানকার মূল কথাটা হচ্ছে একটা চক নিলাম, এই চকটিকে আমি দুই টুকরা করলাম, এই চককে আরও টুকরা করলাম, টুকরা করতে করতে এক টুকরা, এই এক টুকরাকে আমি হাতুড়ি দিয়ে ভেঙে আমি আটার তৈরি করলাম, একদম ধুলা করলাম, আটার মতো তৈরি করলাম। সে আটা আমরা দেখতে পাই, কিন্তু এই আটাটাকে বলা হচ্ছে, আটার যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে সেটা হচ্ছে অণু। আর যেটা খালি চোখে দেখা যায় না সেটা হচ্ছে পরমাণু। এই যে আমরা একটা উদাহরণটা যন্ত্র দিই, এই যে এখানে আমরা চক পেলাম, চকটাই ধরেন অণু। আর শেষে যে আটা হলো, আটা আর চকের বৈশিষ্ট্য থাকে না। কই ছিল চক, এখন হচ্ছে আটা, ও বৈশিষ্ট্য থাকলো না, এগুলো হচ্ছে পরমাণু। অর্থাৎ আমি যে ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম, মূল কথা হচ্ছে একটা চাল যদি আমি ভাঙাই তাহলে দুটো চালের টুকরা পাবো, এই টুকরাগুলাই মনে করবেন পরমাণু, আর অণুটাই হচ্ছে একটা চাল। আমরা চকের মিহি গুঁড়াকে ভেঙে আরও ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্রতম একটি অংশ পাবো যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। পদার্থের চেয়েও ক্ষুদ্র অংশ হলো অণু। অর্থাৎ এখানকার দুই লাইনের বক্তব্য হচ্ছে, যদি চকের যে মিহি গুঁড়াকে আমরা ভাঙতে ভাঙতে এতই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করার পরে সেগুলো আর খালি চোখে দেখা যাবে না। আটা তো এক জায়গায় করলে খালি চোখে দেখা যায়, কিন্তু ক্ষুদ্র করতে করতে সেগুলো খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের কি বৈশিষ্ট্য বজায় থাকে না। আর ওটা যে খালি চোখে দেখা যায় না, আমরা কিন্তু ওটাকে যদি আরও ভাঙা হয়, ওটা যে চক ছিল বা চকে গুঁড়া ছিল সেটা আর বোঝা যাবে না, সে বৈশিষ্ট্য থেকে আলাদা হবে। এই পদার্থের এই ক্ষুদ্রতম অংশটাই হলো অণু, অর্থাৎ যাকে খালি চোখে দেখা যাবে না। ধরেন আমি চক থেকে নিলাম, আসলে পরে যখন আমি আটা তৈরি করলাম তাকে আরও ভাঙালাম, সে আর আটা থাকলো না, সে অন্য একটা জিনিসে পরিণত হয়ে গেল, এবং যে জিনিসটি খালি চোখে দেখা যায় না সেটাই হচ্ছে কি অণু।
তাহলে এখানে যেটা বলছেন, আমরা চকের মিহি গুঁড়াকে ভেঙে আরও ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্রতম একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। এখানে এটিকে ভাঙলে পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না, এর মানে হচ্ছে চকের গুঁড়া ভাঙতে ভাঙতে এমন হলো ওই চক আর থাকলো না, ওটা অন্য একটা পদার্থের বৈশিষ্ট্য, ওই চক থেকে যে আসছে সেই বৈশিষ্ট্য আর থাকবে না, এটা অন্য একটা বৈশিষ্ট্য পরিণত হবে এবং পদার্থের এর চেয়েও ক্ষুদ্র অংশ হলো অণু। এটা হচ্ছে মূল কথা। পরমাণু ও অণুর সম্পর্কে আরও কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে তা হলো অ্যাটম বা পরমাণু। পরমাণুর ইংরেজি হচ্ছে অ্যাটম। অ্যাটম শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। এর অর্থ অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না, অবিভাজ্য। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, অর্থাৎ পরমাণুগুলো এতই ছোট বা অ্যাটম এতই ছোট যে অ্যাটম যা পরমাণু তাই। পরমাণু হচ্ছে বাংলা, অ্যাটম হচ্ছে ইংরেজি। খালি এই অ্যাটমগুলো বা পরমাণুগুলো খালি চোখে দেখা যায় না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি হয় অণু, আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এখানকার এই 5 লাইনের মূল বক্তব্য হচ্ছে, একটা অণু গঠন করতে গেলে পরমাণু কতগুলো পরমাণু মিলে একটা অণু গঠন হয়, হ্যাঁ, আবার কতগুলো অণু মিলে একটা চক তৈরি হয়, সেই কথা বলা হচ্ছে এখানে। পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের কি বৈশিষ্ট্য ধারণ করা যায় না, সেটা হচ্ছে পরমাণু। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, কিন্তু পরমাণুকে ভাঙলে আর ভাঙা যায় না, কারণ পরমাণুকে আর ভাঙা যায় না। পরমাণু হচ্ছে অবিভাজ্য, অবিভাজ্য মানে এখানে তাকে ভাঙাই যায় না। আর পরমাণুটাই এতই ক্ষুদ্র যে তাকে খালি চোখেও দেখা যায় না এবং কোনো অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এখানে মূল কথা হচ্ছে যে এ এক বা একাধিক, অর্থাৎ 10টা 12টা বা 14টা বা 2টা 3টা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। আবার ওই অণুকে যদি আমি ভাঙি তাহলে পরমাণু পাওয়া যায়। এক কথায় মূল কথা হচ্ছে, অণুকে ভাঙলে আমি পরমাণু পাবো। ওই পরমাণু 10-12টা পরমাণু বা 2-3টা পরমাণু বা আরও লক্ষ লক্ষ পরমাণু এক জায়গায় মিলে আবার অণু তৈরি হবে। কিন্তু অণুকে ভাঙা যাবে, অণুকে ভাঙলে পরমাণু পাবো, কিন্তু পরমাণুকে ভাঙা যাবে না, পরমাণুকে ভাঙা যায় না এবং তা খালি চোখেও দেখা যায় না, এমনকি অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। পরমাণু হচ্ছে অবিভাজ্য। মূল কথাটা হচ্ছে যে আমি প্রথমে বলছিলাম, একটা চালকে যদি আমি টুকরা টুকরা করি, সবগুলা চালে একটা চালের টুকরা করলাম, ওই টুকরাগুলোকে বলা হয় পরমাণু। ওই টুকরাগুলো যদি আমরা এক জায়গায় করি তাহলে একটা চাল তৈরি হবে, ওই চালটাই হচ্ছে অণু। অর্থাৎ চালই ধরলেন অণু, আর চালকে আমি ভাঙালাম, তাহলে ভাঙে 3-4টা টুকরা পেলাম, ওই 3-4টা টুকরাই হচ্ছে কি পরমাণু। এই চালের যে 3-4টা টুকরা পেলাম একটা চালের, এই 3-4টা টুকরা মিলিয়েই যখন এক জায়গায় করব তখন হবে হচ্ছে অণু। আর অণুকে যখন ভাঙবো 3-4টা চালের টুকরা হবে, এই টুকরাকে বলা হয় পরমাণু। অর্থাৎ অনেকগুলো পরমাণু মিলিয়ে হয় একটা অণু, কিন্তু অণুকে ভাঙলে আবার পাওয়া যায় পরমাণু। পরমাণুকে ভাঙা যায় না, অনেকগুলো পরমাণু মিলে তৈরি হয় একটা অণু। এটা হচ্ছে এখানকার মূল কাহিনী। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ। এখানে মৌলিক পদার্থটা কি বলছে, যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলা হয় মৌলিক পদার্থ। অর্থাৎ যে অণুতে এক ধরনের মৌল পাবো, যেখানে হাইড্রোজেন পাবো সেখানে হাইড্রোজেনই পাবো, অন্য কিছু মৌল পাবো না। যেখানে এই ধরনের কথা বলছে, যেখানে সোডিয়াম পাবো সেখানে শুধু সোডিয়াম অণুতে শুধু সোডিয়াম পরমাণুই থাকবে, অন্য কোনো পরমাণু থাকবে না, সেই কথা বলছে। অর্থাৎ এক জাতীয় যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ বা মৌল। আর কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন অক্সিজেন। কিছু কিছু মৌল আছে যেগুলোর অণুতে একটি পরমাণু থাকে, মানে একটা অণুকে ভাঙলে 2টা 3টে 4টা পরমাণু পাওয়া যাবে না, একটা পরমাণুই পাওয়া যাবে। হ্যাঁ, যেমন একটা চালকে ভাঙলে
দুটো চাল হবে না, একটা চাল ভাঙলে ওই একটা চালই হবে, ভাঙাই যাবে না। এই ধরনের কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম। সোডিয়াম মৌলের পরমাণুতে একটি সোডিয়াম একটা অণু, ওই অণুতে একটাই পরমাণু থাকবে, দুটো পরমাণু থাকবে না, তিনটাও থাকবে না। আচ্ছা, আবার কিছু অণু আছে, সেই অণুকে ভাঙলে 10-12টা 100টা কোটি পরমাণু পাওয়া যাবে, সেগুলাও আছে। আচ্ছা দেখি, আবার কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, আবার কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, যেমন অক্সিজেনের অণুতে 2টি পরমাণু থাকে। আমি যেটা প্রথমে বললাম যে কিছু মৌল আছে ওই অণুকে ভাঙলে একটি পরমাণুই পাওয়া যায় ভাই। আবার কিছু মৌল আছে সেই মৌলের অণুকে যদি আমি ভাঙাই তাহলে একাধিক পরমাণু পাওয়া যাবে, সেটা বলা হয়েছে। অর্থাৎ কিছু অণু 10-12টা পরমাণু মিলে গঠিত হয়, কিছু অণু একটা পরমাণু মিলেই একটা অণু তৈরি হয়, সে কথা বলছে। আচ্ছা, কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদেরকে বলে যৌগিক পদার্থ। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এই প্রথমের লাইন দ্বিতীয় লাইনের মধ্যে একটু বোঝার একটা ব্যাপার আছে। দেখেন, কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, কোনো অণুতে, যেমন অক্সিজেনের অণুতে 2টি পরমাণু পাওয়া যায়। আবার কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদেরকে বলা যৌগিক পদার্থ। যেমন পানি একটি যৌগিক পদার্থ, যেমন পানি H2O, অর্থাৎ পানিতে অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন 2 রকমের পরমাণু পাওয়া যায়। এখানে যেটা দেখা গেল যে অক্সিজেন একটা পানির অণুতে অক্সিজেন একটা আলাদা একটা পরমাণু, হাইড্রোজেন আলাদা একটা পরমাণু। এই 2 পরমাণু মিলে কি হচ্ছে, আলাদা 2 পরমাণু মিলে কি হচ্ছে, একটা অণু গঠন হচ্ছে। যেমন অক্সিজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, দুটো আলাদা। অক্সিজেন এবং হাইড্রোজেন আলাদা মিলে একটা কি হলো, একটা অণু গঠন হলো, এই দুটো পরমাণু মিলে। আর আগেগুলো কি বলেছে যে একাধিক হতে পারে পরমাণু, সেই একাধিক পরমাণু একই রকমই হবে, যেমন অক্সিজেন হাইড্রোজেন আলাদা না, একই রকম হবে, সেই কথা বলছে। এই 2 রকমের পরমাণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ যা সেই পদার্থের মৌলিক বৈশিষ্ট্য ধারণ করে। এখানকার 3টা বৈশিষ্ট্য আছে এই 5টা লাইনের মধ্যে। 3টা বৈশিষ্ট্য কি আমি বলি। 1 নম্বর হচ্ছে কিছু অণুতে পরমাণু পাওয়া যায়, তাকে মৌলিক পদার্থ বলে। এবং 2 হচ্ছে যে কিছু অণুতে একটি পরমাণু পাওয়া যায়, একাধিক পাওয়া যায় না। যেমন সোডিয়ামই থাকবে, মানে একটি অণুতে একটি পরমাণু পাওয়া যাবে। আবার 3 নম্বরে বলছে কিছু অণুতে 2টি পরমাণু পাওয়া যাবে, মানে 2টির বেশি পাওয়া যাবে না। যেমন হচ্ছে 2টিও পাওয়া যাবে, 3টিও পাওয়া যাবে, কিন্তু সেগুলো একই সাইজেরই হতে হবে। যেমন অক্সিজেনই হতে হবে, যেমন অক্সিজেনের 2টি পরমাণু 2টিই হবে। আবার নাইট্রোজেনের 3টে পরমাণু 3টাই হবে। আবার কোনো পদার্থের অণুতে একাধিক রকম পরমাণু দিয়ে গঠিত। এখানে বলছে একাধিক মানে কি, হাইড্রোজেন মিলে একটা হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে হবে, তাহলে অক্সিজেন একটা আলাদা পরমাণু, হাইড্রোজেন একটা আলাদা পরমাণু, এই 2 পরমাণু মিলে একটা যৌগ পরমাণু গঠিত হয়, যেমন পানি হবে, H2O পানি হবে, এই কথা বলা হচ্ছে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে কিছু অণু আছে, একটা অণুকে ভাঙলে একটা পরমাণু পাওয়া যায়, কিছু অণু আছে একটি পরমাণু ভাঙলে একাধিক পরমাণু পাওয়া যায়, সেই পরমাণুগুলো একই জাতীয় হবে, অক্সিজেন হলে অক্সিজেনই, নাইট্রোজেন হলে নাইট্রোজেনই, এইরকম বলতেছে। আবার কিছু অণুকে ভাঙলে একাধিক পরমাণু পাওয়া যায়। এই একাধিক মানে কি, আলাদা পরমাণু পাওয়া যাবে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো আলাদা হবে। এই আলাদা মিলেই হবে যৌগিক পদার্থ বা যৌগ। এই কথাটা এখানে বলা হচ্ছে, মূল কথা হচ্ছে এইটাই। আর একটা মূল কথা বলা হচ্ছে যে অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ যা সেই পদার্থেরই বৈশিষ্ট্য ধারণ করে। অণুটা যেই পদার্থের ক্ষুদ্রতম অংশ সেই পদার্থেরই বৈশিষ্ট্য ধারণ করে, কিন্তু পরমাণুটা কিন্তু ধারণ করে না। আমি যে 3টার এখানকার যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেই 3টা এখানে চিত্র অনুযায়ী লেখা আছে। যেমন এখানে হাইড্রোজেন,
এই একটা হাইড্রোজেন মিলে একটা হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ কোনো অণুকে ভাঙলে একটি পরমাণু পাওয়া যায়, যেমন হাইড্রোজেন একটি পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, এটা আলাদা আলাদা করে একটা মিলেই যখন হয়েছে তখন একটা পরমাণু, নাইট্রোজেন একটা পরমাণু, যখন হাইড্রোজেন দুইটা যখন পরমাণু হবে তখন এই দুইটা মিলে হবে একটা অণু। অক্সিজেন মিলে যখন দুইটা যখন থাকবে তখন এই দুইটা কিন্তু পরমাণু এখন বলতে হবে, এই দুটা পরমাণু মিলেই হবে অণু। আবার নাইট্রোজেন দুইটা, এই দুইটা পরমাণু মিলেই হবে একটা অণু। আর পানির ক্ষেত্রে কি বলতেছে, এটা যৌগিক বলতেছে যে হাইড্রোজেন আর অক্সিজেন, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন পরমাণু, এটা পরমাণু, এই 3 পরমাণু মিলে হয় পানি। এটা হচ্ছে আলাদা আলাদা পরমাণু, হাইড্রোজেন একটা আলাদা পরমাণু, অক্সিজেন একটা আলাদা পরমাণু, এই 2 পরমাণু মিলে একটা অণু গঠন করে, এটাকে বলা হয় যৌগ। হ্যাঁ, এটা 3টা আসতেছে, আর এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা পরমাণু, কিন্তু 2টা পরমাণু কিন্তু আলাদা, অক্সিজেন একটা আলাদা পরমাণু, হাইড্রোজেন একটা আলাদা পরমাণু। আর এখানে বলতেছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের কটা, 2টা পরমাণু মিলে একটা অণু হচ্ছে, কিন্তু এরা একই জাতীয়, যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অর্থাৎ একই জাতীয় যদি 2টা পরমাণু মিলে গঠিত হয়, মিলে অণু হয়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অর্থাৎ একই জাতীয় সমজাতীয় মিলে পরমাণু মিলে একটা অণু গঠন হয়। আর এখানে দেখেন একটা হাইড্রোজেন মিলেই, অর্থাৎ কিছু কিছু অণুকে ভাঙলে একটাই পরমাণু পাওয়া যায়, যেমন হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন পরমাণুই পাচ্ছি, এখানে কি অক্সিজেন পরমাণু একটাই পাচ্ছি, নাইট্রোজেন পরমাণু একটাই পাচ্ছি, অর্থাৎ তাহলে এটা কি বলবো, এটা কি অণু বলবো না? হ্যাঁ, হাইড্রোজেন পরমাণু যেহেতু একটা, তাহলে হাইড্রোজেন পরমাণু অণু একটাই, অক্সিজেন পরমাণু যেহেতু একটা, তাহলে অণু ওটা। কিন্তু এখানে এই 2টা হাইড্রোজেন, সমজাতীয় হাইড্রোজেন মিলে হয়েছে একটা অণু, সমজাতীয় অক্সিজেন একটা, 2টা অক্সিজেন মিলে একটা 2টা অক্সিজেন মানে পরমাণু মিলে একটা অণু হচ্ছে, 2টা নাইট্রোজেন মিলে কি হচ্ছে, এই 2টা নাইট্রোজেন মানে ধরো এটা একটা পরমাণু, এটা পরমাণু, 2 পরমাণু মিলে হচ্ছে একটা অণু। আর এখানে 2টা, এখানে 1টা 2টা 3টে, এখানে হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেনের পরমাণু, তাহলে 3টা পরমাণু মিলেই হচ্ছে একটা অণু, সেটাই কথা বলা হচ্ছে। এখন এটা যদি আমরা ভালো বুঝে, বাদ বাকিগুলো আমরা বুঝে যাব। এখন প্রশ্ন করা হচ্ছে যে এখানে হাইড্রোজেনের পরমাণু কয়টা? একটা। তাহলে হাইড্রোজেনের অণু কয়টা? একটা। এখানে অক্সিজেনের পরমাণু কয়টা? একটা। অণু কয়টা? একটা। কেন বলা হচ্ছে? যেহেতু এখানে অক্সিজেন একটাই, সেই কারণে ওই একটাই অক্সিজেনের পরমাণু একটাই, অণু একটাই। নাইট্রোজেনের কয়টা আছে? একটা, তাহলে মানে নাইট্রোজেনের পরমাণু একটাই, অণুও একটাই, কিন্তু এখানে কি ভিন্ন, 2টা হাইড্রোজেন মিলে একটা অণু হয়। তাহলে এখানে 2টা হাইড্রোজেন কি, 2টা হাইড্রোজেন মানে এই 2টাই মানে হচ্ছে 2টা পরমাণু, এই 2 পরমাণু মিলে একটা অণু হয়েছে। 2টা ও মানে অক্সিজেন, 2টা পরমাণু মিলেই হচ্ছে একটা অণু, অক্সিজেন 2টা অক্সিজেন মিলেই হচ্ছে একটা অণু, 2টা পরমাণু মিলে একটা অণু। আচ্ছা, আবার বলছে নাইট্রোজেন, এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা, এই 2টা নাইট্রোজেনে মনে করেন 2টা এখন পরমাণু, 2টা পরমাণু মিলেই হয়েছে একটা অণু। এখানে একটা অক্সিজেন, 2টা হলো হাইড্রোজেন, তাহলে কয়টা হলো? 3টা, এই 3টা পরমাণু মিলেই হচ্ছে পানির একটা অণু। ধন্যবাদ। পানির অণুর চিত্র অঙ্কন, মানে H2O, যা করতে হবে, অক্সিজেনের পরমাণুতে 2টি হাত এবং হাইড্রোজেন পরমাণুতে একটি হাত আছে। অক্সিজেন ও হাইড্রোজেন মৌলের পরমাণু কীভাবে একে অপরের হাত ধরে থাকতে পারে বা থাকবে তা চিত্রায়ন দেখায়। যেমন এটা একটা অক্সিজেন, এটিকে আমরা যদি একটি অক্সিজেনের পরমাণু, তাহলে এইটা অক্সিজেন যদি পরমাণু ধরি, তাহলে অক্সিজেনের হাত থাকবে 2টা আর হাইড্রোজেনের হাত থাকবে একটা। এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন মিলেই হবে একটা কি, পানির অণু। এখানে পরমাণু বলতে কি বোঝাচ্ছে, যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, সেইগুলো বোঝাচ্ছে। যোজনী মানে পরমাণু বোঝাচ্ছে। আর হাত বলতে এই যোজনী বা এখানে হাত বলতে প্রিয় শিক্ষার্থী বলে তোমরা মনে করবা তার হচ্ছে পরমাণু 2টা, এখানে হাত একটা মানে বুঝবা তাদের পরমাণু একটা,
আবার বলতেছি, এখানে হাত মানে অক্সিজেনের পরমাণু দুইটা আছে, এখানে পরমাণু দুইটা আছে অক্সিজেনের। এখানে একটা হাত মানে মনে করবা হাইড্রোজেনের হাত একটা, মানে হাইড্রোজেনের পরমাণু একটা আছে, এটা বোঝাচ্ছে এখানে। আমরা এখানে দেখব পদার্থের গঠন। এটা আরও সুন্দর, এটা আরও ক্লিয়ার, পরিষ্কার করে বোঝাচ্ছি। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তাই তার সব কিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থের একই ধরনের যে পদার্থের একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ। যেমন লোহা, ব্র্যাকেটে আয়রন, সোডিয়াম, এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। এখানকার 4 লাইনের কথা হচ্ছে, এই পৃথিবীতে যা কিছু আমরা জড় পদার্থ পাবো, যাই কিছু পাবো সবগুলোই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থের যদি একই ধরনের পরমাণু থাকে, একই ধরনের, অন্য ধরনের পরমাণু আসবে না, অন্য পরমাণু অক্সিজেন হাইড্রোজেন কিন্তু মিক্সড হবে না, যেটা হবে একই ধরনের হবে। যে পদার্থের একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলা। যেমন যদি লোহা থাকে, ক্ষুদ্র করলে লোহাই পাবো, আরও ক্ষুদ্র করলে লোহাই পাবো। যদি পরমাণুও পাওয়া যায়, আরও পরমাণু পাওয়া যায়, সেটা লোহারই বৈশিষ্ট্য পাবো, লোহাই পাবো। সেটাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন লোহা, সোডিয়াম, এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। অর্থাৎ ওই যদি লোহাকে টুকরা টুকরা করি তাহলে অণু পাবো, সেই অণুগুলো লোহাই থাকবে। অণুকে যদি আরও টুকরা টুকরা করি সেগুলো পরমাণু পাবো, সে পরমাণুগুলোই হচ্ছে লোহার এবং সোডিয়ামের পরমাণু পাবো। অন্য কোনো পরমাণুর এখানে বৈশিষ্ট্য পাওয়া যাবে না। এখানে চিত্রে এই লোহার পরমাণু বা আয়ন পরমাণুর বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এবার দ্বিতীয় ধাপে আমরা জানি, এই চিত্রে দেখেন সবগুলো কিন্তু হাইড্রোজেন। এখানে বলতেছে কোনো মৌলিক পদার্থ একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে থাকে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। এখানে দেখেন আমরা জানি এইগুলো সম্পূর্ণগুলো হাইড্রোজেন, এইচ লেখা আছে। এখানে কিন্তু একটু ভিন্ন, দেখেন এখানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন মিলে হয়ে গেছে একটা অণু। দুইটা হাইড্রোজেন মিলে হয়েছে একটা অণু। দুইটা হাইড্রোজেন মিলে হয়ে গেছে একটা অণু। দুইটা হাইড্রোজেন মিলে হয়েছে একটা অণু। দুইটা হাইড্রোজেন মিলে হয়ে গেছে একটা অণু। এইরকম অসংখ্য হাইড্রোজেন মিলে কি হবে, একটা অণু গঠন হবে। সেটা বলতেছে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু হতে হবে, অথবা অসংখ্য লক্ষ হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু গঠন হবে, সেই কথাই বলা হয়েছে। দেখেন আমি এই জিনিসটা আবার পড়ি তাহলে ক্লিয়ার হবে। কোনো মৌলিক পদার্থের একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকতে পারে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, এই যে দুইটি হাইড্রোজেন পরমাণু গ্যাসের মধ্যে যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। এই যে দুইটা পরমাণু হাইড্রোজেন মিলে একটা অণু গঠন করে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য লক্ষ কোটি অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা যে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু গঠিত হয়, অথবা অসংখ্য হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু গঠিত হয়, সেই কথাই এখানে বলা হয়েছে। এখন আমরা তৃতীয় ধাপে বলবো, কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদের বলে যৌগিক পদার্থ। যৌগিক মানে জটিল, এদেরকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন দুই রকমের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেন বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার মূল বক্তব্য হচ্ছে এই লাইনের
আমি সোজা করে দিচ্ছি বা সোজা করে বলতেছি যে এখানকার যে অণুগুলো আমরা পাবো দেখেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন। এখানে কিন্তু আলাদা আলাদা পরমাণু, অক্সিজেন একটা আলাদা পরমাণু, হাইড্রোজেন একটা আলাদা পরমাণু, অর্থাৎ দুইটা পরমাণু, আলাদা আলাদা পরমাণু মিলে পানি পানি যখন হয়ে যায়, দুটা পরমাণু অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যখন পানি যখন গঠন করে, তো এই অক্সিজেন আর হাইড্রোজেন, ওই পানির মধ্যে কিন্তু অক্সিজেন আর হাইড্রোজেন আমরা দেখতে পাই না, তখন সম্পূর্ণ ওটা পানি হয়ে যায়। এখানে মূল বক্তব্য হচ্ছে, যখন দুইটা পরমাণু হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা আলাদা পরমাণু, হাইড্রোজেন একটা আলাদা পরমাণু, অক্সিজেন একটা আলাদা পরমাণু, দুইটা পরমাণু মিলিয়ে যখন একটা পানি গঠন হলো, তখন ওই পানির মধ্যে কিন্তু অক্সিজেনও থাকলো না, হাইড্রোজেনও থাকলো না, হাইড্রোজেনের চিহ্ন এবং পানির চিহ্ন থাকলো না, পানি কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য বহন করলো। যেমন দুধ থেকে যখন মিষ্টি তৈরি করা হয়, দুধ ও মিষ্টির মধ্যে কিন্তু আর দুধ দেখতে পাওয়া যায় না, তখন মনে হয় মিষ্টিটাই, কিন্তু দুধ কি ওখানে, মিষ্টির মধ্যে দুধ দেখতে পারি, সাদা দুধ দেখতে পাই না। তো সেই রকম হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যখন পানি তৈরি হয়, তখন আমরা পানি দেখি, কিন্তু পানি, হাইড্রোজেন আর অক্সিজেন আমরা দেখতে পাই না। সেই কারণে বলতেছে যে এই পরমাণু থেকে পানিটা আলাদা হয়ে যায়, পানির বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়। কেন আলাদা হয়ে যায়? কারণ অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে অক্সিজেন আর পানির চিহ্নটা অক্সিজেন আর হাইড্রোজেনের চিহ্নটা থাকবে না। যখন পানি তৈরি হয়ে যাবে, তখন পানি এবং হাইড্রোজেন, অক্সিজেন আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ এখানে বলছে দেখেন, পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এখানে মূল কথাটা হচ্ছে, আরেকবার সুন্দর করে বলে দেই, পানির অণুতে কী কী থাকে? অক্সিজেন এবং হাইড্রোজেন, দুই রকমের পরমাণু পাওয়া যায়। এই দুই রকম পরমাণু যখন এক জায়গায় হয়ে যাবে, তখন একটা পানির তৈরি হবে। যখনই পানি তৈরি হয়ে যাবে, তখন এই যে অণুগুলোর অক্সিজেন আর হাইড্রোজেনের এই গুণ থাকবে না, এগুলো আলাদা হয়ে যাবে, এরা সম্পূর্ণ পানি হয়ে গেল, সেখানে অক্সিজেন আর হাইড্রোজেন থাকলো না। মূলত পানির কিন্তু তৈরি হলো হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই। আমরা এখানে ৩ নম্বরে অণুর ধারণায় পদার্থের ৩ অবস্থা সম্পর্কে আমরা জানব। আমরা ইতিমধ্যে পদার্থের ৩ ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণার পদার্থের ৩ ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানব। এখানে দেখেন, একটা আছে বরফ, তারপর পানি, তারপর হচ্ছে জলীয় বাষ্প। এখন এখানে এই বরফের মধ্যে যে লাল লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পরমাণু। এই বরফ একটা কিন্তু কঠিন পদার্থ। এই অণুগুলো, লাল লাল অণুগুলো প্রত্যেকটার সাথে কিন্তু লেগে আছে এবং শক্তভাবে জোড়া লেগে আছে, এবং এই শক্তভাবে জোড়া লাগার কারণে এরা একটি নির্দিষ্ট সারিবদ্ধভাবে বা বিন্যস্তভাবে থাকে। তাদের মধ্যে কিন্তু একটা শক্তি বল সুন্দর থাকে, এবং এই বরফের মধ্যে যে অণুগুলো আছে, এরা এরা খুব শক্তিশালী, এবং এই অণুগুলো কী করেছে, তারা পাশাপাশি আছে, কোনো ফাঁক নাই, কিন্তু একটার সাথে আরেকটা লাগা, আরেকটার সাথে আরেকটা লাগা। এখানে তরল পদার্থ যেমন পানি, পানির মধ্যে দেখা যাচ্ছে যে পানি যে অণুগুলো আছে, সেই অণুগুলো ফাঁকা ফাঁকা, একটা এই কঠিন পদার্থ থেকে কিন্তু আলাদা, একটু ফাঁকা 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 ফাঁকা, কারোটার সাথে কারোটা লেগে নাই, আলাদা আলাদা আছে। কিন্তু এখানে তাদের মধ্যে কিন্তু দূরে দূরে থাকার কারণে তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা কম থাকে, বল শক্তিটা দুর্বল থাকে, এই কারণে এটা পানি তরল হয়। আর বরফটা কি, প্রত্যেকটা অণু একটার সাথে একটা লাগা থাকার কারণে বরফটা কঠিন হয় এবং শক্ত হয়ে থাকে। এখানে আমরা দেখতেছি জলীয় বাষ্প। যখন আমরা এই পানিকে যখন তাপ দিব, দেখার পর দেখা যায় যে অণুগুলো একটু দূরে থাকে, লাল লাগলে দূরে আছে, একটার সাথে একটা লাগালাগি নাই, এবং তাদের মধ্যে যে আকর্ষণ, এক অণুর সাথে আরেকের মধ্যে যে একটা আকর্ষণ বা বল, সে বলটা কিন্তু থাকে না। তারা স্বাধীনভাবে তারা অণুগুলা আকাশে ঘুরে বেড়ায়, বা একটা থেকে আরেকটা অণুর মধ্যে তেমন মানে কাছাকাছি থাকে না, দূরত্ব থাকে। অর্থাৎ এখানে মূল কাহিনী হচ্ছে, এখানকার অণুগুলো একটা অণু আরেকটা অণু থেকে অনেক দূরে থাকে, আর এখানকার অণুগুলো, পানির অণুগুলো একটা অণু থেকে আরেকটা অণু কাছাকাছি ফাঁকা থাকে। কিন্তু এখানকার অণু, বরফের অণুগুলো একটা অণুর সাথে আরেকটা কোনো অণু সবসময় লেগে থাকে, কাছাকাছি একদম লেগে থাকে, গায়ে লেগে থাকে। এই গায়ের সাথে গা লেগে থাকার কারণে এগুলো বরফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর পানির অণুগুলো গায়ের সাথে গা লেগে থাকে না, না থাকার কারণে এগুলো তরল হয়। আর এখানকার অণু যেহেতু দূরে একটা অণু থেকে আরেকটা অণু অনেক দূরে থাকে, সেই কারণে এখানকার এই অণুগুলো দূরে থাকার কারণে এগুলো বাষ্প আকারেও চলে যায়।
তাপ দেওয়ার পরে। এখানকার এই যে তিন ঘটনায় আমরা এখন নিচে পড়ব। প্রথম যেটা পড়বো কঠিন পদার্থের ক্ষেত্রে, প্রথম যেটা বলবো এটার ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে। এখানে হচ্ছে কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে ও সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল, আন্তঃআণবিক বল খুব শক্তিশালী এবং নড়াচড়া করে না। এই জন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে। অণুগুলোর মাঝখানে কোনো ফাঁক থাকে না এবং নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। এখানকার যে 4 লাইনের যে বক্তব্য বলতেছে যে এই বরফের মধ্যে, বরফ একটা কঠিন পদার্থ, এই বরফের মধ্যে অণুগুলো কঠিন পদার্থ কেন হয়? বরফের মধ্যে অণুগুলো পরস্পর খুব শক্তিশালীভাবে জোড়া লাগে থাকে এবং এমনভাবে জোড়া লাগে থাকে এরা নড়াচড়া করতে পারে না। এবং এই কঠিন পদার্থের যে আকার আকৃতি আয়তন সম্পূর্ণ ঠিক থাকে। কেন ঠিক থাকে? পরমাণু অণুগুলো একটার সাথে লেগে থাকে শক্তভাবে, সেখানে নড়াচড়া করতে পারে না। এই কারণে বলতেছে বরফ অবস্থায় পানির এক অণু অপর অণুর সাথে কি হয়ে থাকে? শক্ত করে লেগে থাকে এবং তারা নড়াচড়া করে না এবং তাদের মধ্যে ফাঁকও থাকে না। ফলে বরফের আকার আকৃতির ঠিক থাকে, কোনো পরিবর্তন হয় না। এই কথাই এখানে মূল কাহিনী। এখন আমরা করবো এই তরল পদার্থের কথা। আমরা এখানে লিখছে তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। এখানকার যে 4 লাইনের যে মূল বক্তব্য, এটা আমি আগে বলছি যে তরল পদার্থের যে অণুগুলো আছে কঠিন পদার্থের অণুগুলোর মতো লেগে থাকে না। তরল পদার্থের অণুগুলো করে কি একটু কাছাকাছি কিন্তু দূরে থাকে। এই দূরে থাকার কারণে একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ ক্ষমতাটা কম থাকে এবং তারা কি কঠিন পদার্থের মতো তরল পদার্থের অণুগুলো সারিবদ্ধভাবে বিন্যস্তভাবে থাকে না। এই অণুগুলো একটু সরে থাকে। এই সরে থাকার কারণে একটা গ্লাসের পানির অণুগুলো নড়াচড়া করতে পারে, স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারে, এই দিক থেকে ওই দিকে যেতে পারে। এক পাত্র থেকে যদি আমি গ্লাসের এক পানি আরেক পাত্রে ঢালি বা গ্লাসে ঢালি, সে সহজেই ঢালানো যায়, সে কথা বলা হয়েছে। আর যদি অণুগুলো পাশাপাশি থাকতো তাহলে আমরা গ্লাসের পানিটা বরফে পরিণত হতো। যেহেতু পানির অণুগুলো ফাঁকা লেগে থাকে না, ফাঁকা দূরে থাকে, সেই কারণে পানির অণুগুলো কারণে পানিটা তরল হয়। এই পানিকে যে পাত্রে রাখবো সেই পাত্রে সহজে ঢালানো যায়, এই কথা এখানে বলা হয়েছে। 3 নম্বরে যেটা বলবো জলীয় বাষ্প অর্থাৎ বায়ু ও গ্যাস। এর কথা আমি বলবো যে এখানকার অণুগুলো কি হয়েছে একদম অনেক দূরে থাকে, ফাঁকা থাকে, সেই কারণে এখানকার মানে পানিটা বাষ্পীয় আকারে গেছে। এখানকার একটা অণুর সাথে আরেকটা অণুর কি সম্পর্ক নাই, একদম দূরে আকর্ষণও তেমন নাই। এই কারণে এগুলো বাতাসের মধ্যে স্বাধীনভাবে মুক্তভাবে ঘুরতে পারে, আমরা সেটাই পড়তেছি। বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলো মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল। এরা দ্রুত গতিতে চারিদিকে চলাচল করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রে সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। এখানে বলা হয়েছে যে বায়বীয় পদার্থের যে অণুগুলো একে অপরের মূল কথাটা হচ্ছে বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে কোনো যুক্ত থাকে না, তারা মুক্ত এবং স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাদের মধ্যে যে আন্তঃআণবিক বল, এখানে একটা জিনিস আছে যে আন্তঃআণবিক বল মানে কি, যে একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে যে পারস্পরিক যে একটা আকর্ষণ, সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক বল।
সেই যেহেতু ফাঁকা ফাঁকা দূরে দূরে থাকে, এদের মধ্যে আন্তঃআণবিক বলটা খুবই দুর্বল, থাকেই না। এবং এরা করে কি দ্রুত চারিদিকে চলাচল করে বাতাসের মধ্যে। এবং ফলে কি হয়, বাষ্পীয় যে অবস্থায় পানি নির্দিষ্ট বাষ্পীয় অবস্থায় পানির কোনো নির্দিষ্ট আয়তন থাকে না। যেমন পানির একটা নির্দিষ্ট যে পাত্র রাখবো সেই পাত্রে ধারণ করে এখন ধারণ করে, কিন্তু এই গ্যাসীয় ক্ষেত্রে বা বাষ্পীয় ক্ষেত্রে এরা কোনো নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রে যদি আমি গ্যাসটা রাখি, গ্যাসটা গোটা পাত্র জুড়ে থাকবে এবং ওখান থেকে গ্যাসটা পাত্রটা খোলা রাখলে এটা বাতাসে সরে যাবে। এখানে বলা হয়েছে, মূল কথাটা হচ্ছে বায়বীয় পদার্থের অণুগুলো সবসময় এরা ছড়ানো ছিটানো থাকে। একটা অণুর সাথে আরেকটা অণুর দূরত্ব অনেক দূর। একটা অণুর থেকে আরেকটা অণুর আন্তঃআণবিক বলটা খুব কম। অর্থাৎ আন্তঃআণবিক বল বলতে বোঝাচ্ছে একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে যেটা আকর্ষণ থাকে দুই অণুর মধ্যে, সে আকর্ষণ ক্ষমতাটা খুব দুর্বল, সে বলটা খুব দুর্বল। এই কারণে এরা চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারণেই আমরা চিত্রে দেখতে পাবো জলীয় বাষ্পের ক্ষেত্রে অণুগুলো দূরে দূরে ফাঁকা ফাঁকা থাকে, তাদের আকর্ষণ একটা অণু থেকে আরেকটা অণুর আকর্ষণ কম। পানির অণুগুলো কাছাকাছি ফাঁকা থাকে, একটা অণু থেকে আরেকটা আকর্ষণ একটু বেশি জলীয় বাষ্প থেকে। আর বরফের ক্ষেত্রে একটা অণু থেকে আরেকটা অণু লেগে থাকে, সেই কারণে তার আন্তঃআণবিক শক্তি আরও বেশি। এটাই হচ্ছে তার মূল বক্তব্য। মিশ্রণের উপাদান পৃথকীকরণ। আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি, অনেকগুলো জিনিস যেমন বাদাম, ডাল, চিড়া, বিভিন্ন রকমের মশলা সহ আরও কিছু উপাদান একত্রে মিশিয়ে তৈরি করা হয় চানাচুর। মিশ্রণের মধ্যে তার উপাদানগুলো মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করে না। মিশ্রণের মধ্যে উপাদানগুলো তাদের নিজ নিজ বৈশিষ্ট্য বা গুণাগুণ বজায় রাখতে পারে। আমরা ইতিমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থের সম্পর্কে জেনেছি। মিশ্রণ এক ধরনের পদার্থ যেখানে একাধিক মৌল ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। এখানকার 5টা লাইনের মূল বক্তব্য হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমরা যখন একটা চানাচুর খাই, চানাচুরের মধ্যে বাদাম থাকে, ডাল থাকে, চিড়া থাকে এবং বিভিন্ন রকম মশলা থাকে। ওই চানাচুর থেকে আমরা বাদাম আলাদা করতে পারি, ডাল আলাদা করতে পারি, চিড়া আলাদা করতে পারি। হ্যাঁ, এই ধরেন বাদাম একটা পরমাণু, ডাল একটা পরমাণু, চিড়া একটা পরমাণু, আরও বিভিন্ন যে মশলা তারা আলাদা আলাদা পরমাণু, আমরা এগুলা কিন্তু আলাদা করতে পারি। কিন্তু যখন আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ যখন গঠন করবে, সেগুলো কিন্তু আলাদা করা যায় না চানাচুরের মতো। যেমন বাদাম আলাদা করলাম, ডাল চিড়া আলাদা, কিন্তু মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে আমরা যে জেনেছি, যেমন হাইড্রোজেন অক্সিজেন মিলে যৌগিক পদার্থ হয়ে যায়, পানি হয়ে যায়, একই মৌল হয়ে যায়। কিন্তু যখন চানাচুর বাদাম এগুলো যখন পাশাপাশি চানাচুরের মধ্যে থাকবে, আলাদা করতে পারবো এবং তাদের যে বাদামের যে গুণাগুণ বাদামই থাকলো, ডালের যে গুণাগুণ ডালই থাকলো, চিড়ার যে গুণাগুণ চিড়াই তার গুণাগুণ ওটাই থাকলো। কিন্তু মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে আমরা জানি তাদের গুণাগুণ থাকে না, আর তারা আলাদা একটা যে বৈশিষ্ট্যের তৈরি হয়ে যায়, সেই কথা এখানে বলা হয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কাজ মিশ্রণ ও মিশ্রণের উপাদান চিহ্নিতকরণ। আমরা এখানে মিশ্রণের নাম আর মিশ্রণে যে উপাদানগুলো রয়েছে তাদের নাম। যেমন খাবার স্যালাইন, এই খাবার স্যালাইনটা কিভাবে তৈরি হয়ে গেছে? মিশ্রণ, এই যে খাবার স্যালাইনটা দেখেন, লবণ, পানি, চিনি অথবা গুড় দিয়ে এই কয়েকটা উপাদান দিয়ে কিন্তু খাবার স্যালাইন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা মনে করি যে লবণ, পানি, চিনি, গুড় এগুলো এখন ধরে নেই আমরা, এগুলো হচ্ছে পরমাণু। এগুলা মিলে ধরেন খাবার স্যালাইনে একটা অণু ধরি, এটাকে বলে মিশ্রণ। মিশ্রণ কেন বলা হলো? অনেকগুলো মিলে হয়েছে, 1 2 3 4টা মিলে হয়েছে, এখানে মিশ্রণ বলা হয়েছে। এই মিশ্রণটা একটা হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগ বলা হয়। ক্লিয়ার? তো এইরকম করে তোমাদের নিচে এইখানে যদি পানি থাকে তাহলে কি হবে? এখানে লিখতে হবে হাইড্রোজেন ও অক্সিজেন, দুইটা পরমাণু মিলে এখানে হবে কি পানি। এটা একটা মিশ্র বা যৌগ পদার্থ। সেখানে এখানে বলে, তোমরা যে গাইড আছে বাজারে, গাইডে তোমরা এটা ফিল আপ করে নেবা, নিজে চেষ্টা করবা। এখন এখানে আরেকটা জিনিস বলছে যে মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করা যায়। আমরা মিশ্রণ অনেকগুলো, একটা লোহার মিশ্রণ আছে আর একটা হচ্ছে আমরা বালুর মিশ্রণ করছি। এখান থেকে লোহা কিভাবে আলাদা করা যায় চুম্বকের মাধ্যমে, সেটা আমরা এখানে বলছে। মিশ্রণের উপাদান পৃথক করা, যা করতে হবে, বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ সংগ্রহ করে সাদা কাগজের উপর নেই। আচ্ছা, নিলাম বালু এবং লোহার
গুঁড়া মিশ্রণ করে আমরা এই সাদা কাগজের উপর নিলাম। একটি চুম্বক নিয়ে মিশ্রণের ভিতরে নড়াচড়া করি, দেখা যাবে চুম্বকের গায়ে কালো রঙের গুঁড়া পদার্থ লেগে আছে। এগুলো লোহার গুঁড়া। আমরা জানি লোহা গুঁড়াগুলোকে যদি চুম্বক দেওয়া হয়, ওই লোহা গুঁড়াগুলো আকর্ষণ করে নিয়ে চুম্বকে চলে যাবে সবগুলো। অন্য একটি কাগজে লোহার গুঁড়াগুলোকে সংগ্রহ করলাম। এখানকার যে মূল বক্তব্য বলতেছে 2 নম্বরের, বালু এবং লোহা গুঁড়া মিক্সড করা আছে। এই বালুর থেকে আমরা লোহা গুঁড়াগুলো আলাদা করে নেব। সেখানে একটা চুম্বক নেব, চুম্বক নিয়ে বালুর উপর নড়াচড়া করব। দেখা যাচ্ছে বালুর মধ্যে যে লোহার টুকরাগুলো আছে বা গুঁড়াগুলো আছে সম্পূর্ণ চুম্বকে চলে যাবে, আকর্ষণ করে নিয়ে নেবে। আর বালু আলাদা হয়ে যাবে, চুম্বকগুলো আমরা আলাদা করব, চুম্বকের গুঁড়াগুলো আলাদা করব, অর্থাৎ লোহার গুঁড়াগুলো আলাদা করব, সেই কথা বলা হয়েছে। আচ্ছা, একটি চুম্বক নিয়ে মিশ্রণের ভিতরে নাড়াচাড়া করি, দেখা যাবে চুম্বকের গায়ে কালো রঙের গুঁড়া পদার্থ লেগে আছে। এগুলো লোহার গুঁড়া। অন্য একটি কাগজে লোহার গুঁড়াগুলো সংগ্রহ করি। কয়েকবার চেষ্টায় লোহার গুঁড়াগুলো আলাদা করি। মানে বারবার চেষ্টা করার পর লোহার গুঁড়াগুলো আলাদা করা যাবে এবং ওই বালুগুলো আলাদা করা যাবে। এইটা একটা চুম্বকের মাধ্যমে আমরা আলাদা করলাম। সংক্ষেপে, এখানে লোহার চুম্বকীয় বৈশিষ্ট্য ব্যবহার করে অচুম্বকীয় পদার্থ আলাদা করা হয়েছে। এভাবে চুম্বক ব্যবহার করে আমরা পানি অথবা অন্য কোনো জায়গা থেকে লোহা বা লোহা জাতীয় জিনিস খুঁজে বের করতে পারি। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তা থেকে নিশ্চয়ই বুঝেছি যে সব মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতি একই রকম না। মিশ্রণ থেকে তার উপাদানসমূহ পৃথক করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন হয়। এখানকার যে মূল বক্তব্য বলতেছে 4 লাইনে, যে আমরা বালু থেকে যে লোহার টুকরাগুলো যে চুম্বকের মাধ্যমে আলাদা করলাম একটা বিশেষ পদ্ধতিতে, চুম্বকের মাধ্যমে, এইরকম আরও কিছু পদার্থ আছে যেগুলো মিশ্রণ থেকে আমরা আলাদা করতে পারি বিভিন্ন প্রক্রিয়ায়। হ্যাঁ, এক পদ্ধতিতে না, বিভিন্ন। যেমন আমরা এক পদ্ধতিতে কী করলাম, বালু থেকে লোহা আলাদা করে নিলাম চুম্বকের মাধ্যমে। এরকম আরও অনেক পদ্ধতি আছে যেখান থেকে অন্য পদ্ধতি থেকে আমরা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ আলাদা করতে পারি। যেমন একটা বলেই দেয়, যেমন লবণ এবং পানি দিয়ে যদি আমরা মিক্সড করি, সেখানে তাপ দেওয়া হয়, পানিগুলো কিন্তু বাষ্প আকারে যাবে আর লবণগুলো কিন্তু পানি থেকে আলাদা হবে। লবণ এবং পানি, তাহলে এই পদ্ধতিটা কি তাপীয় প্রক্রিয়া। আমরা তাপ দিলে লবণের পানি উড়ে যাচ্ছে বাষ্প আকারে, আর লবণটা গ্লাসে থেকে যাচ্ছে। এই এক পদ্ধতিতে আমরা আলাদা করতে পারি, মৌলিক বা যৌগিক পদার্থ আলাদা করতে পারি আমরা এই পদ্ধতিতে। তো এরকম হাজার পদ্ধতি আছে। আমরা এখানে দেখব যে মিশ্রণের উপাদান পৃথকীকরণ সম্পর্কে আরও কিছু জানি। মিশ্রণে 2 বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। অর্থাৎ মিশ্রণে 2 বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। কোনো মিশ্রণে উপাদানগুলো সর্বত্র সমভাবে বা সমানভাবে বিস্তৃত থাকে। এটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। যেমন চিনির শরবত। এই মিশ্রণের উপাদানগুলো হলো পানি ও চিনি। শরবতের মধ্যে পানি ও চিনি অবস্থান সর্বত্র একই থাকে, যদিও শরবতে চিনির উপস্থিতি বোঝা যায় না। আবার কোনো মিশ্রণের প্রতিটি উপাদানের উপস্থিতি বোঝা যায়। মিশ্রণের মধ্যে উপাদানগুলো সাধারণভাবে মিশ্রিত থাকে, কোথাও বেশি বা কোথাও কম। এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। যেমন বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ। এখানকার যে 6টা লাইনের বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি সংক্ষেপে, যে কিছু মিশ্রণ আছে বা 2 বা ততোধিক পদার্থ করে কি পাশাপাশি এরা অবস্থান করে। আবার কিছু আছে পাশাপাশি অবস্থান করে না, তারা একদম মিলেমিশে থাকে এবং সমানভাবে বিস্তৃত থাকে। যেমন ধরেন, যেটা সমানভাবে বিস্তৃত থাকে তাকে বলা হয় সমসত্ব, আর যেটা সমানভাবে থাকে না, কম বেশি থাকে, মিশে থাকে না, গায়ের সাথে গা মিলিয়ে মিশে থাকে না, সেটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। যেমন ধরেন, এখানে যেটা বুঝে দিচ্ছে বইয়ের ভাষায়, চিনি শরবতের মধ্যে চিনি গলে গিয়ে পানির সাথে মিশে গিয়ে পানি এবং চিনি মিশে গিয়ে পানি তৈরি হয়ে গেল। একদম চিনি এবং পানি এক জায়গায় মিশ্রণে হয়ে গিয়ে কী হলো, শরবতের তৈরি হলো। আমরা চিনিকেও আলাদা করতে পারবো না, পানিকেও, চিনি তো চিনি হয়ে গেল, পানিকে আমরা চিনিকে আলাদা করতে পারবো না। তার মানে কি, চিনি পানির
পানির মধ্যে সব জায়গায় থাকে গেল, চিনি পানির সাথে মিশে গেল, এটাকে বলা হয় সমসত্ব। আর যেটা সমসত্ব নয়, অসমসত্ব, সেটা কি, যেমন বালু আর লোহার গুঁড়া আলাদা আলাদা। আমরা, কারণ বালু লোহার সাথে মিশে থাকে না, আবার লোহা বালুর সাথে মিশে থাকে না। যেটা পানির মধ্যে যেটা চিনি মিশে থাকে, গলালে চিনি শরবত হয়, কিন্তু বালু আর লোহা ওইরকম মিক্সড করলে মিক্সড হবে না চিনির মতো। সেটাই বলতেছে, যেটা মিশে যায়, চিনি আর পানি এক জায়গায় করলে চিনি শরবত হয়। এই যে মিশে গেল এবং পানির সাথে মিশে থাকে সব সময়, সর্বত্র জায়গায় থাকলো, পানির প্রত্যেকটা জায়গাতেই থাকলো, এটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। আর বালু ও লোহা এক জায়গায় যতই মিশ্রণ করি, এরা কিন্তু আমরা আলাদা করতে পারি চুম্বকের মাধ্যমে বালু থেকে লোহাকে। এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ, এটা সমানভাবে থাকে না। এখানকার মূল কাহিনী হচ্ছে এইটা। মিশ্রণের পৃথকীকরণে আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে। আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন মিশ্রণের উপাদান পৃথক করি, বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। যেমন ধান ও ধানের চিটা, অর্থাৎ ধানের গুঁড়া মিশ্রণ থেকে ধানের চিটা পৃথক করতে বাতাস ব্যবহার করি। আবার চায়ের লিকার থেকে চা পাতা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। এখানকার যে মূল কাহিনী হচ্ছে যে ধানের মধ্যে কিন্তু পাতান থাকে, অনেকে বলে ধান পাতান, ধরলে ধান, না ধরলে পাতান। তো ধানের মধ্যে চিটা থাকে, একটা চিটা, বা ধানের যেটা ধান হয় না, ধান ও ধানের যে চিটা মিশে থাকে। এই ধান আলাদা আর ধানের পাতা আলাদা, এই দুটা আলাদা করতে গেলে কি করতে হবে, এই চিটাকে আলাদা করতে গেলে আমাদের বাতাস ব্যবহার করবো। যখনই আমি বাতাস ব্যবহার করব, তখন ধানের জায়গায় ধান থাকবে, চিটাগুলো বাতাসে উড়ে গিয়ে আরেক জায়গায় পড়বে। আবার যখন আমরা চা তৈরি করব, তখন চা তৈরি করার সময় আমরা ছাঁকনি ব্যবহার করি। ছাঁকনি ব্যবহার করার পর যে চার পাতা যে ছাঁকনি, চার পাতার যে লিকার আছে, এই লিকারটা ছাঁকনির মধ্যে আটকে থাকবে। আর গরম পানি আর লিকারের যে আপনার এই যে পানিটা নিচে চলে যাবে। অর্থাৎ ছাঁকনির মাধ্যমে আমরা কি বলতেছি, চার পাতার লিকারটা আমরা আলাদা করতেছি। তার মানে মিশ্রণ থেকে, এর মূল কাহিনী হচ্ছে মিশ্রণ থেকে যে কোনো জিনিস আলাদা আলাদা করতে গেলে আলাদা আলাদা পদ্ধতি আছে বা পদ্ধতি ব্যবহার করতে হয়। যেমন ধান থেকে চিটা আলাদা করতে গেলে বাতাসের প্রয়োজন, আবার চার পাতা আলাদা করতে গেলে, লিকার আলাদা করতে গেলে ছাঁকনি প্রয়োজন। সেই রকম এরকম বিভিন্ন জিনিসের বিভিন্ন পদ্ধতি আছে। এখানে মূল কথা হচ্ছে এটাই। আবার এখানে বলছে তাপ দিয়ে, এই যে এখানকার যে তাপ দিয়ে যে চিনি শরবত, তাপ দিয়ে বাষ্পীকরণ প্রক্রিয়ায় চিনির শরবত থেকে চিনি আলাদা করা যায়। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হয়ে যায়, চিনি পাত্রের তলায় থেকে যায়। কোন উপায়ে উপাদান পৃথক করব তা উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। যেমন বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক ব্যবহার করে মিশ্রণের উপাদান পৃথক করা যায়। এখানকার যে মূল কাহিনী হচ্ছে যে এখানে যে দেখাচ্ছে যে যদি চিনির শরবত থেকে চিনিকে যদি আমি আলাদা করি, তাহলে চিনির শরবতকে কী করতে হবে, তাপ দিতে হবে। তাপ দেওয়ার কারণে চিনির যে পানিগুলো আছে বাষ্প আকারে উড়ে যাবে, আর চিনি ওই পাতিলের তলায় কী হয়ে জমা হয়ে থাকবে। তাহলে আমরা কি করলাম, কীভাবে পৃথক করলাম, তাপ দিয়ে পৃথক করলাম। সেইভাবে যে কোন পদার্থ কীভাবে আলাদা করব, তার বৈশিষ্ট্যের উপরই নির্ভর করে কোনটা কীভাবে আলাদা করব। যেমন এখানে দেওয়া আছে বাতাস দিয়ে আমরা ধান এবং চিনিটাকে আলাদা করলাম। আবার তাপ দিয়ে আমরা চিনির শরবত থেকে চিনিকে আলাদা করলাম। ছাঁকনি থেকে আমরা চায়ের লিকারটা আলাদা করলাম। আবার চুম্বক থেকে আমরা লোহা গুঁড়াগুলো আলাদা করলাম বালু থেকে। এই যে বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক, এগুলা হচ্ছে পদ্ধতি। বিভিন্ন মিশ্রণ থেকে আলাদা আলাদা পৃথক করার একটা কোনো উপাদানকে আলাদা করার একটা পদ্ধতি। এই হচ্ছে মূল কাহিনী, আর কোনো কিছুই নয়। আমরা পদার্থের সংরক্ষণ ও পুনরায় বা পুনর্ব্যবহার সম্পর্কে এখানে জানবো, কীভাবে পুনরায় ব্যবহার করা যায়। কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, মাটি ও পানিতে চলে আসে, তখন পরিবেশ দূষিত হয়। বায়ুর দূষণের কারণে আমাদের ফুসফুসে রোগ হয়,
পানি দূষিত হলে আমরা নানানভাবে রোগাক্রান্ত হয়ে পড়ি, সাথে সাথে অন্যান্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটিও তার উর্বরতা শক্তি হারায়, ফলে ফসলের উৎপাদন কম হয়। গাছ সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না। আবর্জনা কমানো এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পুনরায় ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এখানকার যে মূল কথাটা হচ্ছে, ৩টা পয়েন্ট আছে। মূল কথা হচ্ছে যখন কোনো অপ্রয়োজনীয় পদার্থ ৩টা জায়গায় বায়ু, মাটি এবং পানিতে যখন আমরা ফেলে দেই, তখন হয় কি ওই ৩টাগুলো দূষিত হয়ে যায়, পরিবেশ দূষিত হয়ে যায়। বায়ুর কারণে কি হয়? বায়ুর কারণে আমাদের ফুসফুসে রোগ হয়। এই কারণে যদি বায়ু দূষিত হয় তাহলে আমাদের ফুসফুসে রোগ হয়। আর পানি দূষিত যদি হয়, আবর্জনা যদি পানিতে ফেলে দেয় তাহলে নানান রকমের রোগ হবে এবং সাথে সাথে অন্যান্য প্রাণীগুলো যেগুলো আছে এই পৃথিবীতে সেগুলো অসুস্থ হয়ে পড়বে। ৩ নম্বর বলছে মাটির ক্ষেত্রে বলছে, মাটি যদি দূষিত হয় বা দূষণের কারণে মাটির উর্বরতা শক্তিটা হারাবে, ফসলের উৎপাদন কম হবে, ধান পাট এগুলো হবে না এবং এই ধান পাটের গাছগুলো বা অন্যান্য গাছগুলো সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না। এই কারণে আমাদের কী করতে হবে? বায়ু, মাটি এবং পানিতে যে যে জিনিসগুলো ফেলে দিলে দূষিত না হয় সেইগুলো আমরা ফেলবো না। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে বলতেছে যে আবর্জনা বা বিভিন্ন দ্রব্য সঠিকভাবে যদি আমরা পুনরায় ব্যবহার করি, ফেলে দিলাম ওটা আবার পুনরায় ব্যবহার করি, তাহলে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনরায় ব্যবহারে আমরা কি করতে পারি? ফেলে দেওয়া জিনিসগুলো তালিকা তৈরি করলাম। বাসায় ও বিদ্যালয়ের ব্যবহারের পর অনেক জিনিস ফেলে দেই, সেগুলো একটি তালিকা করি। এই লাইনের বক্তব্য হচ্ছে যে বাসায় এবং বিদ্যালয়ে অনেক জিনিস আমরা ব্যবহার করার পর বাইরে ফেলে দেই, এতে হয় কি পরিবেশ নষ্ট হয়। এগুলো কি কি নষ্ট হয়, কি থেকে তৈরি হয় সেই কথা বলছে। তালিকার জিনিসগুলো কি দিয়ে তৈরি, এগুলো দিয়ে পুনরায় কি করা যায় তা ছকে লেখো। এখানে যেটা বলা হচ্ছে, এখানে ছক আছে, জিনিসপত্রের নাম পানির বোতল। কি দিয়ে তৈরি? পানির বোতলটা প্লাস্টিক দিয়ে তৈরি। কি করতে পারি? রান্নাঘরে পুনরায় ব্যবহার করতে পারি প্লাস্টিক বোতলটা। আবার কি ফুলের টব হিসাবে পানির বোতলটা ব্যবহার করতে পারি। কলমদানি বা কলমদান তৈরিতে আমরা এই পানির বোতল ব্যবহার করতে পারি। এরকম আরও কী কী আছে আমরা ব্যবহার করি বা ফেলে দেই, সেটা এই ছকের মধ্যে লিখতে হবে। তোমরা একটু নিজের চেষ্টা করবা বা গাইড বই আসলে গাইড বই পড়বা। বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। এটা মূলত পুনরায় ব্যবহার। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করে অথবা না করে ফেলে দেই, যা পরিবেশ নষ্ট করে। এই বস্তুগুলো পুনরায় কম ব্যবহার করে পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত রাখতে পারি। এই 2 লাইনের বক্তব্য হচ্ছে আমরা কিছু কিছু জিনিস আছে আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গুলো কী করি? নষ্ট করি বা ফেলে দিই। প্রয়োজন হয়ে গেছে, অপ্রয়োজন হয়েছে ফেলে দেই। এতে পরিবেশ কী হয়? নষ্ট হয়। এই জিনিসগুলো আমরা কি করব? একটা পুনরায় প্রক্রিয়ার মাধ্যমে এগুলো আবার ব্যবহার করব। ব্যবহার করার পর দ্বিতীয়বার ব্যবহার করলে হয়ে যাবে কি পরিবেশটা দূষণমুক্ত হবে। এখানকার মূল কাহিনী হচ্ছে এটা। এখানে একটু বলে দেই যে পূর্ণ প্রক্রিয়াকরণ এই ব্যাপারটা হচ্ছে এইরকম যে প্লাস্টিক যখন আমরা ব্যবহার করে ফেলে দেই, ওই প্লাস্টিক যদি আমরা কলকারখানায় নিয়ে গিয়ে আবার গলে তৈরি করে আবার কিন্তু প্লাস্টিক তৈরি করা যায়। তো ওটা আবার বাজারে বিক্রি করা যায়। তো ওই একই জিনিস একটা ফেলে দিলাম, সেটা যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কলকারখানার মাধ্যমে গলে আরেকটা জিনিস তৈরি হচ্ছে, আরেকটা গ্লাস তৈরি করা হচ্ছে প্লাস্টিকের গ্লাসে। ওই এই যে দ্বিতীয়বার যে ব্যবহার করা হলো, এটাকে বলা হয় পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার কমানো, রিডিউস। পরিবেশ সংরক্ষণের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন মিতব্যয়ী হব। গোসল করা, দাঁত ব্রাশ, অন্যান্য কাজে পানি ব্যবহারের সময় অযথা কল খুলে রেখে পানির অপচয় করব না। যে রুম থেকে বের হওয়ার সময় রুমের লাইট
ফ্যান ইত্যাদি বন্ধ করে যাব। এমনকি প্রতি ক্ষেত্রেই আমরা মিতব্যয়ী আচরণ করব। এখানে মিতব্যয়ী মানে যা প্রয়োজন ওইটুকুই ব্যবহার করব, তার চেয়ে বেশি ব্যবহার করব না। এটাকে বলে মিতব্যয়ী, অর্থাৎ বেশি যা দরকার সেটাই করবো, কিন্তু অপচয় করব না, বেশি ব্যবহার করব না। এখানকার মূল কাহিনী হচ্ছে যে, বা বক্তব্য হচ্ছে যে, যখন কোনো পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের অত্যন্ত পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো জিনিস যখন ব্যবহার করব, ব্যবহারের সময় আমরা অতিরিক্তভাবে ব্যবহার করব না, মিতব্যয়ী হব। মানে মিতব্যয়ী মানে বেশি ব্যবহার করব না, অতিরিক্ত ব্যবহার করব না। যখন আমরা গোসল করব, দাঁত ব্রাশ করব বা অন্যান্য কাজে ব্যবহারের জন্য যখন পানি ব্যবহার করব, পানি বেশি অপচয় করব না, বা অর্থাৎ পানি বেশি ব্যবহার করব না। যতটুকু পানির দরকার ততটুকুই করব। এবং দেখা যাচ্ছে যে আমরা পানি ব্যবহার করে নলকূপ বা কল, পানির যে কল আছে খুলে রেখি, পানি পড়তেছে পানি, এরকম অপচয় করব না। আবার যে রুম থেকে আমরা বের হয়ে অন্য রুমে যখন যাব, ওই রুমের লাইট, ফ্যান এগুলো সঠিকভাবে বন্ধ করে যাব। এতে হবে কি, অপচয় হবে না। এমনকি প্রতি ক্ষেত্রে আমরা যে মিতব্যয়ী আচরণ করব। মিতব্যয়ী মানে হচ্ছে অপচয় কম করব, এটাকে মিতব্যয়ী বলা হয়। এখানে বলছে পুনরায় ব্যবহার করা, রিউজ। আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দেই যা আবার ব্যবহার করা যায়। যেমন পানির খালি বোতল ফেলে না দিয়ে তাতে চারা গাছ লাগানো যায়। মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা যায়। কলম রাখার পাত্র বানানো যায়। একপাশে ব্যবহৃত কাগজের উল্টা পাশে ছবি আঁকানো যায়। পুনরায় জামা কেটে ঘর মোছানো, কাপড় বানানো যায়। এভাবে জিনিসপত্র পুনরায় ব্যবহার করে বজ্র মানে বজ্রতে দূষণীয় পদার্থ বজ্র কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। এখানকার মূল কাহিনী হচ্ছে যে এই যে বোতল, এই বোতল মানে যদি পানির বোতলকে যদি আমরা খেয়ে বোতলটাকে ফেলে না দিই, এই বোতলটাকে আমরা কি পুনরায় ব্যবহার করতে পারি। কীভাবে ব্যবহার করতে পারি? বোতলের যদি পিছনে আমরা কাটি, সেটা আমরা কলমদানি হিসেবে ব্যবহার করতে পারবো, বা সামনে দিকে কাটি কলমদানি হিসেবে ব্যবহার করতে পারবো, গাছ রাখার টব হিসেবে রাখতে পারবো। আবার উল্টা দিকে এদিকে যদি কাটে, পিছনের দিকে কাটানো যদি হয় বোতলের, ওই সাদা খাতার উপর রাখে আমরা গোল বৃত্ত আঁকতে পারবো, বিভিন্ন ছবি আঁকতে পারবো। এখানে সেই কথাটা বলা হয়েছে। এবং আর কি বলা হয়েছে যে পানির যে খালি বোতলটা, এতে আমরা গাছ লাগাতে পারবো, মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে পারবো, কলম রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে পারবো, বিভিন্ন ছবি উল্টা দিকে কেটে সুন্দর করে ছবি আঁকতে পারবো। এইগুলো এখানকার হচ্ছে মূল বক্তব্য। এইভাবে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে পারবো, পুনরায় ব্যবহার করতে পারবো। এতে করে হয় কি, পরিবেশ বজ্র কমে যায় পরিবেশের। আমরা এখন পুনঃপ্রক্রিয়া বা রিসাইকেল করার জন্য সংরক্ষণ। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পুনরায় ব্যবহার করতে পারি না। এগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং রিসাইকেল করি, তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপন্ন করা যায়। তার ফলে পরিবেশের ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। এখানকার 4 লাইনের মূল বক্তব্য হচ্ছে যে, আমরা কিছু জিনিস সচরাচর সরাসরি পুনরায় ব্যবহার করতে পারি না। এগুলো ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে? রিসাইকেল করতে হবে। অর্থাৎ কোনো মেশিন বা যন্ত্রের মাধ্যমে এগুলো গলে এগুলো কাঁচামাল হিসাবে হবে। ওই কাঁচামাল থেকে আবার নতুন করে কোনো জিনিস তৈরি করা যাবে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ এগুলা যখন পুরাতন হয়ে যায়, এগুলা কি করে, বড় মেশিন দিয়ে গলে আবার টিনের যে তৈরি করা যে কাঁচামাল পাওয়া যায়, সেই কাঁচামাল হিসেবে এগুলো উৎপন্ন হয়। ওই কাঁচামাল থেকে আবার টিন তৈরি করা হয়, অর্থাৎ রিসাইকেল করা হয়। প্লাস্টিকও তাই, কাঁচও তাই, কাগজও তাই। যেমন কাগজ একটা পুরাতন হয়ে গেছে, কাগজগুলো যখন মেশিনে দেওয়া হয়, পানির মাধ্যমে গলে কাগজ মেশিনের মাধ্যমে আবার পুনরায় কাগজ তৈরি করা হয়। এটাকে বলা হয় পুনরায় প্রক্রিয়া। এইভাবে যদি করা হয়, তাহলে আমাদের পরিবেশে বর্জ্য কমে যাবে, দূষণমুক্ত হবে। এবং এই প্রক্রিয়াকে বলা হয়
পুনরায় প্রক্রিয়া বা রিসাইকেল। জৈব সার তৈরি বা কম্পোস্টিং। রান্নাঘরে শাকসবজি, মাছ, মাংস কাটার পর প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলোকে যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি, তবে এগুলো পচে গিয়ে জৈব সার পরিণত হয়। এই জৈব সার ফসল ফলানোর জন্য ব্যবহার করা যায়। এখানকার এই 2 লাইনের মূল কথা হচ্ছে যে রান্নাঘরে যে শাকসবজি বা মাছ, মাংস কাটার পর প্রচুর যে আবর্জনা হয়, সেই আবর্জনাগুলোকে আমরা কী করব? নির্দিষ্ট কোনো একটা জায়গায় মাটিতে পুঁতে রাখবো। পুঁতে রাখার পর এই জিনিসগুলো একসময় পচে যাবে। পচে গিয়ে মাটির সঙ্গে মাটির পরিণত হয়, অর্থাৎ পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। যখন এই সার কালো একটা মাটি তৈরি হয়, তাকে জৈব সার বলা হয়। এই জৈব সার যদি আমরা ফসলে দেই, ফসলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয় এবং ফসল ভালো হয়। এটাকে বলা হয় জৈব সার। এটা একটা বিশেষ মাটির নিচে গর্ত করে পানি দিয়ে এই মাছ, মাংস, শাকসবজির আবর্জনাগুলো যদি গর্ত করে দিয়ে আমরা ঢেকে রাখি, ঢেকে রাখার পর এগুলো পচে যায়। পচে গিয়ে একটা সার তৈরি হয়। যে সারটা তৈরি হয় সেটা হচ্ছে জৈব সার। এই জৈব সারটা যদি আমার ধান গাছে বা পাট ক্ষেতে দেওয়া হয়, সেক্ষেত্রে সেখানকার মাটির উর্বরতা হয় এবং ফসল বেশি উৎপাদন হয় এবং গাছগুলো ভালো হয়। এই কারণে এই জৈব সারকে প্রাকৃতিক সার বলা হয়। এখানে যে অনুশীলনীগুলো আছে, এই অনুশীলনীগুলো তোমরা বাসায় ভালো করে গাইড দেখে ভালো করে পড়াশোনা করবা, তাহলে দেখবা যে এগুলো সুন্দর করে হয়ে যাবে। আল্লাহ হাফেজ।